মা, ও মা, কোথায় তোমরা? ও বাজান তুই, ও বাজান কেমন আছিস তুই? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি, আল্লাহ ভালো রাখছে। রাজান, তুমি কিন্তু কাজটা আজকে ঠিক করো নাই। আমি তোমার বারবার কইলাম আমি এয়ারপোর্টে গিয়ে আর তোমারে নিয়ে আসি, তুমি আমারে নিষেধ করলে কেন? আরে আমি কি শুধু বাচ্চা নাকি? রাস্তাঘাট সবকিছু আমি চিনি। সম্ভবত চলে আইছি। ও বাজান, এইবার কয় মাসের ছুটি নিয়ে আইছো? মা, আমি একেবারের জন্য চলে আইছি। একেবারে চলে আইছো না ভাইজান, তুমি এসব কি কইতেছো? আসলে আমার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে, ব্লাড ক্যান্সার। এই জন্য বিদেশ থেকে আমার পাঠিয়ে দিছে। দেবদিন, এইসব তুই কি কইতেছ বাজান? হাই, কি কইতেছ তুমি এইসব? তুমি কি আমাগুলোকে এনে মজা শুরু করছো? হ্যাঁ, না রে বউ, আমি কেন মস্কার করব? আসলে আমি চিন্তা করে দেখলাম দেশে তো আইতেছি, এসব কথা দেশে আইসা কমু। আর আমি বিদেশে থাকলে তোমরা চিন্তা করতে পারো, এর লেগে কই নাই। তার মানে ভাইজান আপনি আর বিদেশ যেতে পারবেন না? কোন দিন যে আল্লাহ তার কাছে আমারে নিয়ে যায়, আর বিদেশ। এইসব কথা তুই মুখে আনবি না, খবরদার। অসুখ যেটা ভালো লাগছে তোর চিকিৎসাও আছে বাজান। কিন্তু মা, চিকিৎসা করতে তো মেলা টাকা খরচ। ভাইজান, এত টাকা তুমি কোথায় পাবা? তোমার উচিত ছিল বিদেশে আর কয়টা মাস লুকাইয়া থাইকা টাকা জোগাড় করে বেসে আসা। কেন রে ভাই, তোরা তো আসোস, আর তোরা থাকতে আমার টাকা চিন্তা কি? আমরা এত টাকা কই পাবো? আচ্ছা ঠিক আছে, ওইটা পরে দেখা যাইব নি। চল বাজান, এখন ঘরে চল। বউ, তুমি এটা নিয়ে থাও তো, ধরো। তাতে রান্না শেষ করো। লা বাজান, ঘরে লো। তোমার ভাই মনে হয় ভুইলা গেছে। কি ব্যাপার মা, সবুজ ওরা কই? ওরা খাইবো না? না, আমরা অন খাবো না, আপনারা খান। যে রোগ বাধায় আইছেন, ক্যান্সার, এটা শ্বাসের রোগ। দেখা যাইব আপনার সাথে বসে যদি আমরা খাই, আমাকেও ক্যান্সার হয়ে যাবো। কি করতেছো এইসব? কি ব্যাপার, তুমি উঠে গেলা কেন? এমনি, আসলে আমার ক্ষুধা নেই, আমি পরে খাবো। কি কইলা এমনি? নাকি অগমুখ থেকে শুনা ভয় উঠে গেছো? আরে তুমি কি কইতেছো কত? অগ কথা শুনে আমি কেম ভর পাইতে জানো? তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। এখন ঘরে যাই। সবুজ, তোর একটা কথা কই, ক্যান্সার শ্বাসের রোগ না। শোনো ভাইজান, ক্যান্সার যদি সরাসরি না হইব, বিদেশ থেকে তোমার এমনি এমনি পাঠাইছে। যাই হোক ভাইজান, আমাকে এখন দ্রুত বজায় রাখা উচিত। এই চলো। মা, ও মা, তুমি উঠে যেতেছো না কেন? আমার লগে বৈশা খাইলে তোমারও তো রোগ হইতে পারে, তোমার ক্ষতি হতে পারে না? বাজান দে, আমি তোরে পেটে ধরছি। আমি তোর মা। মা কোনো সন্তানরে ফালায় যেতে পারে রে বা? ওরা সবার এখন নাটক করতেছে, বুঝলি? তুই বিদেশ থেকে একবারে চলে আসিস না, এর লেগা। তাইলে কি মা, আমরা প্রবাসী গোলামি করলে আপন জনের কাছে ভালো। আর যদি ঠিক মতো গোলামি করতে না পারি, কাজ কাম করতে না পারি, তখন আমরা খারাপ। তুমি আমার একটা কথা কত মা, আমরা প্রবাসীরা কি টাকার গোলাম? আরে বাজার, টাকার গোলাম। এই, কি ভাবতেছো? ভাবতেছি ভাইজানের লগে আমাকে এমনি কথা বলা কি উচিত হয়েছে? হেই, তুমি কি পাগল? হ্যাঁ, উচিতের কথা চিন্তা করলে কি হইব? তোমার ভাই তো ক্যান্সার হইছে। এই ক্যান্সারের চিকিৎসা করতে কত টাকা লাগবে জানো? দেখা যাইব এই ক্যান্সারের চিকিৎসা করতে করতে জায়গা জমিন যা কিছু আছে সব বেচা লাগবে। আমাকে তো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুবই ভয় পাইতেছি। কি বিষয় ভাবিতেছো? ভাইজান যে বিদেশে থাকার সময় আমার কাছে টাকা পাঠাইতো ব্যাংকে জমানোর লাগা, আমি তো সেই টাকা সব ব্যবসার কাজে লাগাইছি। এখন যদি ভাইজান সেই টাকার হিসাব চায়, তাহলে উপায়? তুমি না এইসব চিন্তা বাদ দাও। এখন থেকে আমি যেমনে যেমনে কমু, তোমার ভাইয়ের লোকে হেমনে হেমনে কথা কইবা। এখন থেকে তোমার কাজ হইছে একটাই,
তোমার ভাইয়ের লগে কত রইয়া কথা কও। যদি একবার নরম হও তাহলে তোমার ওই ক্যান্সার আক্রান্ত ভাইয়ের এই ক্যান্সারের চিকিৎসা সব দায়ভার তোমার মাথার উপরে। কথাটা না মাথায় রেখো। কথা তুমি ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, আমি গঞ্জে যাইয়া স্বর্ণকরের দোকানে যাইয়া 2 ভরি ওজনের স্বর্ণের হার তোমার লাগে অর্ডার দিতেছি। ঠিক আছে, তো রাখো। কিরে বন্ধু, হঠাৎ করে চলে আসলি যে? আমার কপালটা খারাপ হে বন্ধু, এর লাগে দেশে চলে আইছি। কেন, কি হয়েছে তো? আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। কষ্ট কি সব? আরে ভাই, যা কইতেছি সত্যি কথা কইতেছি, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না। এর লাগে তো দেশে চলে আইছি। তাহলে এখন কি করবি? চিকিৎসা করা দরকার, চিকিৎসা করুম। এই চিকিৎসা তো অনেক খরচ, এত টাকা কই পাবি? তুই এটা কেমন কথা কইলি? তুই আমার বন্ধু না? শুধু তুই না, আমি যখন বিদেশে আসছিলাম আমার যত বন্ধুর সমস্যা হয়েছে আমার কল করে কইছে, আমি তাকে সাহায্য করছি, টাকা পয়সা দিছি। আমি তো তোরও অনেক সাহায্য করছি, তাই না? এই বিপদের সময় বেশি না, তুই আমারে লাখখানিক টাকা দে, আমি আবার পরে প্রয়োজনে তোরে দিয়ে দেবো। বন্ধু, তোর তো সহযোগিতা করা দরকার, মনেও চাইতেছে, কিন্তু বর্তমান যে অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, হাতে টাকা পয়সা তেমন নাই। থাকলে অবশ্যই তোর আমি দিতাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই। বন্ধু কই যাস? চল গঞ্জে যাই, মধুর দোকানে ডালপুরি খেয়ে আসি। না না না, আমারে কোনো কিছু খাইতে হইব না। একটু আগে ফোনে কি যেন কইলি, ভাবি লেগে স্বর্ণকারের দোকানে কি যেন অর্ডার দিছিলি, সেটা দে, ঠিক আছে? না বন্ধু, চল। এ বন্ধু, তোমাকে জামাই নাকি আর বিদেশ যেতে পারবো না, তার নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। হ বাবা, এখন তুমিই কও তো, এমন একটা মানুষের সাথে কি আমার সংসার করা সম্ভব? আরে বাবা, কি করতেছো তুমি এসব? তুমি আসলে তোরা সব কিছু বুঝে ফেলবে। আমি এক কাজ করি, আমি তোমার অসুস্থতার কথা বলে আমিই চলে আসি, তাহলে ওরা এদিকে কিছু টের পাবে না, আর কোনো ঝামেলাও করতে পারবে না। ঝুমুর, কি ব্যাপার ঝুমুর, তুমি আমারে দেখে মোবাইল লুকালে কেন? আরে না, মোবাইল কেন লুকাইতে যাবো? আব্বা ফোন দিছিল, আব্বার সাথে কথা কইতেছিলাম। তোমার আব্বা কল দিছিল? ভালো তো, কি কইছে? আব্বা কইল আব্বা নাকি অনেক অসুস্থ, আমি যেন কয়দিনের জন্য বাড়িতে যাই। আসলে আমারে দেখতে চাইছে। কি কও, তোমার আব্বা অসুস্থ? তুমি তো নাগো বাড়িতে যাইবা, সমস্যা কি আছে? না মানে, তুমি এতদিন পর বাড়িতে আইছো, এখন আমি যদি তোমারে থুয়ে গিয়া বাপের বাড়িতে বসা থাকি, মানুষজন কি কইব একবার ভাইবা দেখছো? আমিও যাবো। কি তুমি যাইবা মামি? আরে বাবা, আমি তোমার বাপের বাড়িতে তোমারে দিয়ে আসুন, আর সমস্যার কি আছে? আমি তো তোমার বাপের বাড়িতে থাকতেই পারি। এইটা তুমি কেমন কথা কইলা? আমার কেন সমস্যা হইব? তুমি তো চাইলে গিয়া থাকতে পারো। কেন, তুমি কি চাও না আমি থাকি? আমি এতে কেন চাবো না কও তো? তুমি চাইলে তো আমি চাইতে পারি না, আমার ডাক্তার দেখাইতে হইব, মেলা কাম আছে। তাহলে তুমি এক কাজ করো, আগে হলো নিজের শরীর, ডাক্তারটা আগে ভালো মতো দেখাও, তারপরে যাই থাকতে পারবা। আমি তো কয়দিনের লেগেই যাইতেছি। আচ্ছা হইছে হইছে, আমি সবকিছু বুঝতে পারছি, এখন কথা বাড়িয়ে কোনো লাভ নাই। আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও, তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘুমাইতে হইব, সকাল সকাল উঠুম, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বউ, আমি তোমার লেগা খাওয়ান লইতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা, আরে কই তোমরা, বাইরে আহো। আরে আব্বা, তুই? দুলা ভাই, আব্বা, আব্বা তাড়াতাড়ি, ওই যে আপা দুলা আইছে।
কিরে ভাই, তোর শরীরটা কেমন? এই তো আপা ভালো আছে, তুই ভালো আছিস? আরে মা, তুই কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আমি ভালো আছি ভাই। জুবরের মুখ থেকে শুনলাম আপনি অসুস্থ, দেখার জন্য আসলাম। আইসো ভালো করছো। জুমের কাছে শুই না মনটা খারাপ হয়ে গেল। তুমি নাকি থাকতে পারবা না, ডাক্তার দেখাইতে হইব, তাই জন করবো না। আসো বাবা, ঘরে এসে কিছু খায়া তাতে যাও। হ্যাঁ দুলা ভাই, আব্বা কইতাছে কিছু একটা খায়া পরে যাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আজকে খাবো না, অন্য একদিন আসলে খাইয়ে যাবো। আজকে আমি যাই। তাহলে আর কি, যখন চলেই যাবা বেলা পর আগেই চলে যাও। রাস্তাঘাট কিন্তু ভালো না, ডাকাতি চিন্তাই হয়। হ্যাঁ দুলা ভাই, এদিকে সন্ধ্যার পরে ডাকাত পরে চিন্তাই করে লোকজনকে। চলো আমি তোমার একটু আগা দিই। তুই কই যাবি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তুমি সাবধানে যাও, ঠিক আছে? আর বাড়িতে গিয়া পৌঁছাইয়া আমার একটা ফোন দিয়া দিবা। আচ্ছা ঠিক আছে। মিষ্টি? আর দুলা ভাই আমার পছন্দের মিষ্টি লইছে, আমি তো এই মিষ্টি কেউ খাইতে দিব না। তাই জন করবো না। আসো বাবা, ঘরে এসে কিছু খায়া তারপর যাও। যখন চলেই যাবা বেলা পর আগেই চলে যাও। রাস্তাঘাট কিন্তু ভালো না, ডাকাতি চিন্তাই হয়। চলো আমি তোমার একটু আগা দিই। চাপ, তুই কই যাবি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তুমি সাবধানে যাও, ঠিক আছে? আর বাড়িতে গিয়া পৌঁছাইয়া আমার একটা ফোন দিয়া দিবা। জীবন জীবন আমার জ্যান্ত লাশ, প্রাণটাই দেহ মাঝে। এই দুনিয়ার স্বার্থ ছাড়া আপন কেউ না সাজে। আচ্ছা মা, আমার তো একটা বিষয় নিয়ে খুব চিন্তা হইতেছে। তুমি এই সময় কি বিষয় নিয়ে চিন্তা করতেছো কত? হ্যাঁ, আমার কাছে তো নিজের একদম মুক্ত পাখির মতো লাগতেছে, স্বাধীন। মানে তোর লোকের ঝামেলা হলে জামাই যে বিদেশ থাকাকালীন সময় যে অনেক টাকা পয়সা পাঠাইছিল, এগুলো যদি ফেরত চাই তখন কি করবো? তোর আব্বা, কি কইতাছো তুমি এসব কত? হ্যাঁ, তোমাকে ওই টাকা পয়সার চক্করে পড়া কি আমি আমার জীবনদারি নষ্ট করবো? আমি কোনোভাবেই ওই ক্যান্সারের রোগীর লগে যাই আর সংসার করতে পারবো না। কি দুলা ভাইয়ের ক্যান্সার হইছে? হ্যাঁ, ক্যান্সারই তো হয়েছে, আর জীবনও কোনোদিন বিদেশ যাইতে পারবো না। আর এর জন্যই তো আমি একেবারে বাড়িতে চলে আইছি, ওর লগে আর সংসার করবো না। তুমি যদি তো ওর সংসার না করো, তাহলে তো আমার যে বাইকটা দিছে এই বাইকটা তো অন্য যাবো। একদম চুপ করে কয়ে দিলাম। কি শুরু করছিস তারা? তুই পড়া রইছস বাইক লিয়া, আব্বাই পড়া রইছে টাকা পয়সা লিয়া, আর আমার জীবনটা কি হইব? হ্যাঁ, আমি কোনোভাবেই ওর লগে সংসার করবো না, তোমাকে সাফ সাফ কইয়া দিলাম। কিন্তু তুমি এবার যা করবা একদম শক্তপুক্ত কইরা করবা, যা তুই গাধার বাচ্চা কিচ্ছু করতে না পারে। তুমি কোনো চিন্তা করে না আপা, দুলা ভাই যদি কোনো ঝামেলা করে আমি পোলা প্যান এমন মেয়ের খাওয়ামো যে দেখবা মরার আগে মেরে গেছে। আরে গাধা, বড় মেয়েরা শুধু শুধু খুনের দায় কি লেগা কান্ধে নিবি কত? যে জিনিস 2 দিন পরে এমনি আল্লাহ তাআলা নিয়ে যাইব, শুধু শুধু এইসবের মধ্যে জড়াইস না। অনেকদিন পরে বাড়িতে এসি, আব্বা চলো তো এক লগে খাবো, চলো। মা, ভাইজান নাকি আর বিদেশে যাইব না, তার উপরে আবার তার ব্লাড ক্যান্সার। এটা চিকিৎসা করতে তো অনেক টাকা লাগবে। এত টাকা ভাইজান পাইব কই? কেন তুই দিবি? তোর ভাই তোরে দোকান ধরায় দিল, তোর ব্যবসা ধরায় দিল, তুই ভাইয়ের টাকা দিয়ে জমি কিনলি। এখন ভাইয়ের বিপদে তুই ভাইয়ের পাশে দাঁড়াবি। মা, আপনি দিয়ে আতলা বড় ছেলের পক্ষ নিয়ে কথা কইতাছেন। মারতাছি, ওর বড় ভাইয়ের লেগে অনেক কিছু করছে, এটা সব বড় ভাইরাই করে। তাই বলে কি সব কিছু শেষ কইরা ওর বড় ভাইয়ের চিকিৎসা করবো? এটা কেমন কথা কইলা বউ? বড় ভাই হিসাবে ও যখন ওর পাশে দাঁড়াইছে, তাহলে ওরও তো উচিত এখন ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে দাঁড়ানো। আমার একার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, আর যদি লাগে আমি আমার পক্ষ থেকে 50,000 টাকা দিয়ে তারা সাহায্য করতে পারবো। থাক, তত টাকার দরকার নেই। দরকার হইলে আমি আমার স্বামীর ভিটা বাড়ি বেচা হলো
আমার পোলা চিকিৎসা করাবো, তারপরেও তগো কাছে হাত পাতুম না। মা, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি সব জায়গা সম্পত্তি বেচা দিবেন? আপনি ভুলা যান না, এই সম্পত্তির মধ্যে কিন্তু আপনার ছোট ছেলেরও বাগ আসছে। মা, মা, কিরে ভাজান, তুই না বউ বাড়ি গেলি, এত তাড়াতাড়ি চলে এলি? এমনিতে মা, আমার ভালো লাগতেছে না, শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে, তাই চিন্তা ভাবনা করে দেখলাম আমি বড় ডাক্তারের কাছে যাবো। ভাই তুই একটা কাম করতো, ওই ব্যাংক থেকে লাখ টাকা তুইলে আমার দে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কত টাকা পাঠাই যায় মাসে? যত টাকা পাঠাই যা সংসারই খরচ হয়ে যাইতো। আরে আমি যে তোর প্রতি মাসে টাকা পাঠাইতাম ব্যাংকে রাখার জন্য, সেই টাকার কথা কইতেছি। সংসার চালাই রে তুমি বুঝতা। কি কইতেছো এসব? মানে এত টাকা সংসারে কেমনে খরচ হয়? আমি তো সংসার চালে, আমি বুঝি কোথায় কত টাকা খরচ হয়। এই না যে তোমার টাকা একার খরচ হয়েছে, সঙ্গে আমারও টাকা খরচ হয়েছে। আচ্ছা বাদ দে তো, এখন আর এটা নিয়ে কথা কইতে চাইতেছি না, এসব নিয়ে পরে কথা কমো। মানে আমি তোরে কইতে চাইছিলাম তুই আমার লাখ টাকা ধার দে, পরে আবার দিয়ে দেবো। ভাইজান, আমার হাতে এখন টাকা পয়সা নাই, আর আমার ব্যবসাটাও ভালো যেতেছে না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাছাড়া ভাইজান, আপনার নিজের অবস্থান এখন ভালো না। আপনি যে এই 1-1.5 লাখ টাকা চাইতেছেন, এটা পরিশোধ করবেন কেমনে? হ, তুমি একদম ঠিক কথা কইছো। আমার বর্তমানের অবস্থা ভালো না, শরীরের অবস্থা ভালো না, সব কিছু মিলে খারাপ একটা অবস্থা ফেস করতেছি। আমি এতগুলো টাকা নিলে দিনও কেমনে? সমস্যা নয়, দেওয়ার দরকার নেই। মা, আব্বা বাইসে থাকতে আমি যে জমিগুলো কিনছিলাম সেই কাগজগুলো আমারে দাও, আমি তা বেঁচে আমার চিকিৎসা করাবো। এটা কেমন কথা কইলেন ভাইজান? ওই জমি যখন কিনছেন তখন আপনার বাপের মানে কিনছে। আর আপনি তো ভালো করেই জানেন, বাপের সম্পত্তির মধ্যে কিন্তু 2 ভাইয়েরই ভাগ থাকে, আর ওই সম্পত্তির মধ্যে সবুজেরও কিন্তু ভাগ আছে। এখন জমি যদি বেচেন তাহলে কম দামে আপনার ভাইয়ের কাছে বেচলাম, জমিটা আম গোয়া থাকলো। হ ভাইজান, ও কিন্তু ঠিক কথাই কইছে। তাতে তোমারও উপকার হইলো, আর আমার বাপ দাদার জমি আমার কাছে রইলো। ভাই, তুই না একটু আগে আমাকে কইলি তোর কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু জমি কেনার টাকা কই পাবি? ইয়ে মানে, ওটা তো আমি বন্ধুগুলোর কাছে ধার দেনা করে কিনবো। আচ্ছা, এটা তোর আমি পরে জানিয়ে দিছি। আমি জমি কি তোর কাছে বেচুম না অন্য কারোর কাছে বেচুম, সময় কই দিব। তুই কি মানুষ ন মানুষ? মা, এখানে অবামেশের কি আছে? কি গো, সব কি ঠিকঠাক হইতেছে? হ্যাঁ, সব কিছু ঠিকই আছে, কিন্তু বেশি দেরি করা যাবে না। যদি বেশি দেরি করো তাহলে জমিগুলো হাতছাড়া হয়ে যাবে। হ, তুমি ঠিকই বলছো। তুমি এক কাজ করো, এখনই চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানের কাছে যাবো মানে? আরে এই তো সুযোগ সব কিছু নেওয়ার। চেয়ারম্যানরে কিছু টাকা পয়সা দিবা, দেখো আমার পক্ষে কথা বলবো। হ, তুমি ঠিক কথাই গেছো। আমরা চেয়ারম্যান তো টাকার পাবো, যে টাকা দিব তাও এই কথা কইব। যেটা হইছে, শুকনোর সময় তো পাতা টাতা পরে কি অবস্থা, নোংরা হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করার ব্যবস্থা করো, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব। আর এই, তুমি কি কিছু কবা নাকি? বলো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার দয়া করেন। সুজন সাহেব আমার জমিটা জোর করে দখল করতে চাইতেছে, পূর্বপাড়ার জমিটা। কিন্তু আমি তো শুনছি অন্য কথা, সে নাকি তোমারে দামও দিতে চাইছে। আমি বলি কি বাবা, তুমি কোনো জয় ঝামেলা না করে জমিটা আপোষে দিয়ে দাও, এতেই মঙ্গল। কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আমি এই জায়গায় বেচবো না, এটা আমার বাপ দাদার জায়গা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আপনি কিছু একটা করেন চেয়ারম্যান সাহেব। দেখো রহিম মিয়া, সুজনের সাথে আমার কথা হয়েছে, সে একটা ভালো কাজ করতে চাইছে। তোমার ওই জমিতে সে একটা বাচ্চাদের স্কুল তৈরি করতে চাইতেছে। আচ্ছা, গ্রামের উন্নয়নের স্বার্থে এই জমিটা তোমার দিয়ে দেওয়া উচিত না, বলো? আপনি তো দেখতেছি ওনার পক্ষ নিয়ে কথা বলতেছেন। গ্রামের ভালোর জন্য আপনি আমার বাপ দাদার জায়গাটা দিয়ে দিতে কইতেছেন। জায়গা কি আর নাই? অন্য জায়গায় কি স্কুল করলে কি হয়? তুমি তো মেলা পেসের লোক, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। গ্রামে একটা সালিশি বসাইয়া তারপরে স্কুলের উন্নয়নের জন্য, গ্রামের উন্নয়নের জন্য, বাচ্চা কাচ্চার পড়াশোনার উন্নয়নের জন্য ওই জমিটা আমরা নিয়ে নেব, হয়ে গেল। এখন তুমি কি এক কাপ চা খাবা? হ্যাঁ, খাই যাও। আমি চা খাবো না,
আপনার চা ওটা গলাতে ঢুকবে না। যাও তাইলে, হ্যাঁ যাও যাও ওঠো, হ্যাঁ যাও। আচ্ছা এসব শুনলাম তোমার বড় ভাই নাকি বিদেশ থেকে আইছে। জি চেয়ারম্যান সাহেব, তার জন্য তো আপনার কাছে আসা। কেন, কোনো বিশেষ কারণ কি হয়েছে একটু খুলে কত? চেয়ারম্যান সাহেব, আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, তাই সে আর বিদেশে যাইব না। এখন সে আমার বাপ দাদা বিড়ামাটি বিক্রি কইরা তার ক্যান্সারের চিকিৎসা করব। তাই আমি তারে বলছি যে তোমার ভাগের জমিটা আমারে দিয়ে দাও, আমি কিনা নিমু, এতে বাপ দাদার জমি আমারই থাকলো। তো হ্যাঁ জানি কেমন কেমন করতেছে, তাই আমি আপনার কাছে আসলাম। আপনি একটা যদি ব্যবস্থা করে দিতেন, জমিগুলো যদি আপনি আমারে কম টাকায় নিয়ে দিতে পারেন, আমি কথা দিতেছি আপনারে মিষ্টি খাওয়ার লাইগা 50,000 টাকা দিন। আরে দেহ দি কি পাগলের মতো কথা কও, মিষ্টির কথা তুমি কেন টানলা? আচ্ছা ঠিক আছে, টানছো যেহেতু, তাহলে ওই তুমি আর 10,000 টাকা বাড়াই দাও। ও তো লগেই থাকে, ওরও তো একটু লাগে, বোঝোই তো, মিষ্টি মিষ্টি খাওয়ার লাগে। আচ্ছা তুমি চিন্তা করো না, দেখি আমি একটা ব্যবস্থা করবো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই সবুজ, শোনো, কালকে রাতে বাসায় থাকো, বাসা দিয়ে যায় না, ঠিক আছে? দেখি আমি কালকে কোনো একটা ব্যবস্থা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই যে খালি আমার মিষ্টি খাওয়াতে চায়, হ্যাঁ, ওরা জানে না যে আমার ডায়াবেটিক। মিষ্টি দেখলে মিষ্টির প্রতি আকর্ষণ বাড়ে, লোভ সামলাইতে পারি না। হ্যাঁ, কি করি, খাইতেই হবে। চল আগাই। বাবারে বাবা, হ্যাঁ বয়স হয়েছে রে, না? চল, এই জায়গাগুলো একটু পরিষ্কার করিস, সব করে গাছের ডালপালাগুলো একটু কাইটে দিস। হ্যাঁ টেনশনই করেন না, যেমনি কইবেন এরারে হইব। ঠিক আছে, এগুলো করিস। চলেন, মানে উত্তর পাড়ার হ্যাঁ, মমিন বইয়ে রইছে। দেহে আয়, দেহে কি করুন যায়। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ। তোমাকে জামাই নাকি আর বিদেশ যাইতে পারবো না, তার নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। হ বাবা, এখন তুমিই কও তো, এমন একটা মানুষের সাথে কি আমার সংসার করা সম্ভব? আরে বাবা কি কইতাছো তুমি এসব? তুমি আসলে তো ওরা সব কিছু বুঝে ফেলবে। আমি এক কাজ করি, আমি তোমার অসুস্থতার কথা বলে আমিই চলে আসি, তাহলে ওরা এদিকে কিছু টের পাবে না আর কোনো ঝামেলাও করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আজকে খাবো না, অন্য একদিন আসলে খাইয়ে যাবো, আজকে আমি যাই। তাই না আর কি, যখন চলেই যাবা বেলা পর আগেই চলে যাও, রাস্তাঘাট কিন্তু ভালো না, দেখাতে চিন্তাই হয়। হ দুলা ভাই, এদিকে সন্ধ্যার পরে ডাকাইত পরে চিন্তাই করে লোকজন রে। চলো আমি তোমার একটু আগে দিই। তুই কই যাবি? হ্যাঁ আচ্ছা যাই হোক, তুমি সাবধানে যাও, ঠিক আছে? আর বাড়িতে গিয়া পৌঁছাইয়া আমার একটা ফোন দিয়া দিবা। আচ্ছা ঠিক আছে। মিষ্টি, আচ্ছা বাদ দে তো, এখন আর এটা নিয়ে কথা কইতে চাইতেছি না, এসব নিয়ে পরে কথা বলবো। মানে আমি তোকে কইতে চাইছিলাম তুই আমার লাখ টাকা ধার দে, পরে আবার দিয়ে দেবো। ভাইজান, আমার হাতে এখন টাকা পয়সা নাই, আর আমার ব্যবসাটাও ভালো যাইতেছে না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাছাড়া ভাইজান, আপনার নিজের অবস্থা নাহিন ভালো না, আপনি যে এই 1-1.5 লাখ টাকা চাইতেছেন, এটা পরিশোধ করবেন কেমনে? হ, তুমি একদম ঠিক কথা কইছো, আমার বর্তমানের অবস্থা ভালো না, শরীরের অবস্থা ভালো না, সব কিছু মিলে খারাপ একটা অবস্থা ফেস করতেছি। আমি এতগুলো টাকা নিলে দিব কেমনে? সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। মা, আব্বা বাইসে থাকতে আমি যে জমিগুলো কিনছিলাম সেই কাগজগুলো আমারে দাও, আমি তার বেশি আমার চিকিৎসা করাবো। এটা কেমন কথা কইলেন ভাইজান? ওই জমি যখন কিনছেন তখন আপনার বাপের নামে কিনছেন, আর আপনি তো ভালো করেই জানেন বাপের সম্পত্তির মধ্যে কিন্তু 2 ভাইয়েরই ভাগ থাকে, আর ওই সম্পত্তির মধ্যে সবুজেরও কিন্তু ভাগ আছে। এখন জমি যদি বেচেন তাহলে কম দামে আমরা ভাইয়ের কাছে বেচলাম, জমিটা আঙ্গ হয়ে থাকলো। হ্যাঁ ভাইজান, ও কিন্তু ঠিক কথাই বলছে, তাতে তোমারও উপকার হইলো, আর আমার বাপ দাদার জমি আমার কাছে রইলো। দেখো তো কেমন লাগতেছে আমারে?
আমার বউটা আগে থেকে অনেক সুন্দর, সব সময় সুন্দর লাগে। তোমারে অনেক ধন্যবাদ, এত সুন্দর। তার মানে তুমি কি করতেছো? আমি স্বর্ণের হাটটা বানিয়ে দিছি বইলা এখন আমার নিয়ে প্রশংসা করতেছো, আর আমি যদি বানাই না দিতাম তাহলে কি আমি ভালো মানুষ না? আসলেই তুমি একজন ভালো মানুষ। আমার এই ছোট্ট জীবনে তোমার মতো একজন মানুষ পাইয়া নিজের অনেক ভাগ্যবতী মনে হইতেছে। আচ্ছা, এবার বুঝতে পারছি আমি তোমার এই স্বর্ণের হাটটা বানিয়ে দিছি এই জন্য আজকে ভালো হইছি। আগে কি খারাপ ছিলাম? কি কইলা তুমি আমারে? হ্যাঁ, এই তুমি কি আমার নবী কইতে চাইলা? হ্যাঁ, তোমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নাই, বুঝছো? এই যে লারবনা করি হাত, আমি হার আর কোনোদিন করবো না, বুঝছো কি কইছি? আহা, তুমি তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমার লাগে মস্করা করলাম। আমি সরি, আর এরকম করুম না, কয়ে দিলাম। শোনো, আমার এইসব কোনো কিছুর দরকার নাই, আমার শুধু তোমারে হলেই হইব। সত্যি করতেছো? হ, আমি তোমারে অনেক ভালোবাসি। এইবার শুধু কোনোভাবে তুমি দেশে আসো, তোমার আর বিদেশে যাইতে দিব না। এটা তুমি কি কইলা? আমি যদি বিদেশে না থাকি কাজকর্ম কি করো, খানো কি? কেন, দেশের মধ্যে কি কাজ কামের অভাব পড়ছে? তুমি দেশের মধ্যে প্রয়োজনে রিকশা চালাইবা, তারপর আমি তোমার আর বিদেশে যাইতে দেব না। আচ্ছা ঠিক আছে, তো আমার লক্ষ্মী জান শোনাটা, আমার কথাটা শোনো। এসব নিয়ে পরে কথা বলবো মনে, হ্যাঁ পরে দেখা যাবো। আমার একটু কাম আছে তো, পরে কথা বলি, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাইকো। কি রে সবুজ, কি হয়েছে তোর? মন খারাপ কেন? কি আর কোন ভাইজান, বেকার তো, তাই সবাই আমার কথা শুনে। তার উপর আবার বিয়া করছি, বেকার বইয়া রয়েছি, বইয়ে তো অনেক খরচ, তাই আর কি। আমি বুঝলাম না, তোর কে কথা শুনে আমার কত? তুই একটা কাম কর, গঞ্জের মধ্যে একটা দোকান দেখ, কাপড়ের দোকান তুই দিবি। তুমি কি পাগল হয়েছো ভাইজান? গঞ্জে একটা দোকান নিতে গেলেও তো ওখানে 5 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে, তার উপরে আবার ব্যবসা যদি শুরু করতে চাই ওখানে মালামাল কিন্তু তো 5 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কই পাবো? এই তোর ভাই কি মরে গেছে? তুই আমার তোর ভাই এখনো ভাই আছে, দরকার পড়লে আমি ধার দেনা করে হলেও তোর টাকা আমি দেবো। তুই একটা ব্যবসা বাণিজ্য করবি, তোর ভাগ্যটাকে পরিবর্তন করবি, ঠিক আছে? এত টাকা তুমি দিবা ভাইজান? ও আমি দিব, আমি কোনোদিন তোর লাগে মিছা কথা কইছি? ক, আমি তোরে টাকা দেবো, তুই দোকান খুঁজ। তুমি আসলে অনেক ভালো ভাইজান, তোমার মতো মানুষে ভাই হিসেবে পাইছি, এটা আমার ভাগ্য। আরে ভাই, তোরা তো নীতি কথা কইতে হইব না, তোর আমি যা করতে কইছি তুই তাই কর, ঠিক আছে? আমার কাম পড়ে আছে। আচ্ছা পট করে বল দিব, রাখ। আচ্ছা ভাইজান, তাহলে রাখি। লো, ভাইজান আমারে কইলো আমার নাকি গঞ্জে একটা দোকান নিয়ে দেব। কি কইতাছো? গঞ্জের দোকান নিলে তো অনেক টাকা লাগবে। এত টাকা ভাইজান দিব? আরে হ, ভাইজান আমারে কইছে তুই টাকার লাগে কোনো টেনশন করিস না, তুই একটা ভালো দেখে দোকান দেখ। তো যাই হোক বউ, মনে হয় আমার আর বেকার থাকতে হইব না। হ, ভালোই হয়েছে। এখন আমি ভবিষ্যৎটা সুন্দর হইব। যা করার আইনি গোছ আনি করব। আচ্ছা ঠিক আছে। স্যামি সাহেব, আপনি হঠাৎ করে আমাকে বাড়িতে আইলেন, আবার কইতেছেন জরুরি কথা আছে। কি কথা কইয়া ফেলেন? ওনারে আমি আসতে বলছি। তুই স্যামি সাহেবের আসতে কইছস, কিন্তু কেন? আমি কই, তোমার ভাইয়ের মুখে শুনলাম তুমি দেখে আইছো, আবার কি একটা কঠিন অসুখ বাজায় আসছো, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার। তেও কইতেছিল যে তোমার বাপের সম্পত্তি বাইকে তোমরা দুইজনই সমান সমান পাবা, তা তোমার অংশটা তুমি বেচা চিকিৎসা করাবা। তো এই ব্যাপার নিয়ে আমার সাথে কথা কইতে গেছিল, ও একটু সন্দেহ পোষণ করে যে তুমি হয়তো জমিটা বেশি দাম পাওয়ার জন্য অন্য কোথাও বাইরের মানুষের কাছে জমিটা বেচতে পারো। এখন বাবা দেখো, তোমার বাপের জমি তুমি সমান অংশীদার পাইছো, আর তোমার জমি তুমি যার কাছে খুশি তার কাছে বেচতেই পারো, তাতে আমাদের কারো কিছু বলার নাই। তবে তোমার ছোটো ভাইয়ের কিন্তু একটা হক আছে। কি রকমের?
ধরো এই জমিটার প্রতি তোমাদের একটা স্মৃতি আছে, তোমার দাদার, তোমার বাপের, তোমার মা এই বাড়িতে নতুন বউ হয়ে আইছে, কত স্মৃতি। আর তুমি যদি একটা বাইরের মানুষের কাছে এই জমিটা ধরো বেইসে দিলা, তারা এই জমিটার মধ্যে এসে ঢুকবে, দেওয়া দেবে, নাহলে বেড়া দেবে, দেবো তো দিয়া টেকে একটা কামড়া কামড়ি খামছে খামছি, এই স্মৃতি কোথায় হারাই যাবে। তা যদি তোমার ছোটো বউয়ের কাছে একটু কম সম কইয়া জমিটা তার কাছে বসাই দাও, তাহলে এই স্মৃতিটাও রক্ষা হয়, নাকি বলো? চেয়ারম্যান সাহেব, আমি আপনার সম্মান করি। দেখেন, আমি আমার ভাগের জমি কার কাছে বেচুম কার কাছে বেচুম না, কি করুম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটার জন্য আপনার কাছে পারমিশন দিতে হইব, ব্যাপারটা কিন্তু এমন না। আর আপনি আমার জমি নিয়ে এত কথা বলেছেন কেন? আপনি কেন? ভাইজান, সে হচ্ছে আমার অভিভাবক। আর তাছাড়া আমার বাপের ভিটা মাটি আমি কারো কাছে বেচতে দিব না। আর এই জমিতে আমার বাবার স্মৃতি মিশিয়ে আছে। তুই কি বাপের স্মৃতির কথা চিন্তা করে জমি কিনতেছস, নাকি ভাইয়ের তে কম দামে জমি কিনার চিন্তা করতেছস? মা, তুমি কথা বলো না তো। এই আপা, একটু চুপ করেন, আমি কথা কই, চুপ করেন। দেখেন, সম্পত্তি হচ্ছে তাই বাপের সম্পত্তি, হ্যাঁ, দুই ভাই সমান অংশীদার। এখন এটা তো আর একটা হক আছে না? এই না, আপনার অনেক স্মৃতি আছে না, আপনি এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন না? হ্যাঁ, কত স্মৃতি, আবার শ্বশুরের স্মৃতি, শাশুড়ির স্মৃতি, আবার জামাইয়ের স্মৃতি। তা ও যদি রাহাতে সেইগুলো স্মৃতিটা তো রক্ষা হয় না। আপনারা তো দেই তাও দিতেছেন, কী সব করেন এগুলো, এগুলো ভালো না। এটা আর একটা হক আছে, এটা আর পাও না, এটা তুমি দিয়ে দেবো। ও আচ্ছা, এটা তাহলে আসল কথা। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলতেছি, আমার জমির ভাগের একটা টাকা আমি নেব না, ঠিক আছে? ভাইজান, তুমি কি আমার ভিক্ষা দিতেছ? আমি সবুজ, কারো ভিক্ষায় কারো দয়ায় চলি না। এই, তুই যে এত বড় বড় কথা কইতেছস, তুই কি ভুলে গেছস যে কার টাকা দেয়া তুই এত টাকার মালিক হইছস? মা, তুমি কিন্তু বেশি বেশি কইতেছ। আমি সবুজ, কারো টাকা না, নিজের টাকায় নিজের যোগ্যতায় আজ এই পর্যন্ত আইছি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, শোনে বাবা, এই যে তুমি যে কইলা যে তুমি তোমার বাইরের বিনা পয়সায় জমি দিতেছ, একটা কাউন্টে মানে দান করতেছ, এটা কিন্তু মুখের কথা চলবে না বাবা। মুখের কথা কোনো দাম নেই। আছে হায়াত মহৎ রিজিক দৌলত যেমন দাম নাই, যে কোনো সময় হয়ে যেতে পারে, হ্যাঁ, মুখের কথা কোনো দাম নেই। তাহলে এই জন্যটা লিখিত লাগবে, সেটা তাহলে কবে কি একটু বলো আমাকে তুমি। তাই করুন, কিন্তু 14 তারিখের পর। আচ্ছা, কেন এদিন কেন? কারণ সেদিন আপনারা সবাই থাকবেন সবার সামনে। আমি আমার ভাইয়ের জমি জমার ভাগ, হিসাব নিকাশ যা আছে সব কিছু বুঝে দিতে চাই। আর আমি এটাও চাই প্রত্যেকটা মানুষ দেখুক, এই জন্য আমি 14 তারিখে করতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, ওই যে কথা ঠিক থাকলে 14 তারিখ, সেটা দিন হোক বা রাইট হোক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা গ্রামবাসীরা সবাই আসবো, সবার সামনে তুমি লাইকা তোমার যে সম্পত্তি, তুমি তোমার বাপের যে সম্পত্তি পাইছো, তা তুমি তোমার ছোটো ভাইকে নিঃশর্তভাবে দান করে দিতেছো, এই তো। আমরা সবাই গ্রামবাসীর সাক্ষী থাকবো 8 তারিখ। হ্যাঁ, তুই আর কোনো কারো আপত্তি আছে আপনাকে? আপনি যা ভালো মনে করেন। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, তাহলে 14 তারিখে দেখা হচ্ছে, দিনের বেলা বা রাতের বেলা, যখনই তুমি তোমার ভাইকে এই সহায় সম্পত্তি তোমার ভাগেরটা দানপত্র করে দিচ্ছ, তখন আমরা গ্রামবাসীরা সবাই বসে থেকে এর সাক্ষী হতে চাই, ঠিক আছে? আর কোনো ঝামেলা আছে বাবা? হ্যাঁ, নিরাপত্তা সম্মতির লক্ষণ, তাই তো? ঠিক আছে। ওরে, আব্বা, আপনি আমারে হঠাৎ করে ডাকলেন কেন? জুহুর, তোমার কি সমস্যা আমারে কত? এত কল দিই, কল রিসিভ করো না, কলটা কাইটা দাও। ঝামেলাটা আমি বলতেছি। শোনো বাবা, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। আমি চাই না তোমার এই অন্ধকার ভবিষ্যতের সাথে আমার মেয়েটা বেজা দিতে। আব্বা, আপনি কি করতে চাইতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, একটু বুঝাই কন। এই মিয়া, তোমার আব্বাই কি কোথায় তুমি বুঝতেছো না? তোমার জীবন তো নষ্ট করছেই, এখন কি আমার নিজের বোনের জীবনটা নষ্ট করতে দিব? হ্যাঁ, আমি তোরে বুঝাই বলতেছি। তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, এই রোগের চিকিৎসা করাইতে তোমার অনেক টাকার দরকার। আর তাছাড়া তুমি বিদেশে যেতে পারবে না। এই অবস্থায়
তোমার এই অন্ধকার জীবনের সাথে আমি আমার মেয়েকে রাখতে চাই না। তার মানে তোমরা ডিভোর্সের কথা কইতেছো? আরে হ্যাঁ এটাই কইতে চাইতাছি, এতক্ষণে বুঝছো? আব্বা, এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব না। আমি ঝুমুরে অনেক বেশি ভালোবাসি, ঝুমুরও তো আমারে ভালোবাসে। ঝুমুর, তুমি আমারে ভালোবাসো না? না, আমি তোমারে ভালোবাসি না। দেখো, আমি না তোমার থেকে মুক্তি চাই। কি করলে তুমি? আমি তোমারে মুক্তি দিব? তুমি আমার কাছ থেকে মুক্তি চাও? ও, তাহলে তো আর কমের কিছু নাই। তুমি আমার কাছ থেকে মুক্তি চাও, ঠিক আছে, সমস্যা নাই, আমি মুক্তি দিয়ে দিব, কিন্তু 14 তারিখে। আর 14 তারিখ হইতে তো আর বেশি সময় নাই, 4টে দিন হাতে আছে। আমি কথা দিলাম, আমি ঝুমুরে মুক্তি দিয়ে দিব। আপনারা সব নিয়ে আইসেন, 14 তারিখে আমি মুক্তি দিয়ে দিব। ইনাকে ধন্যবাদ বাবা। আমারে ধন্যবাদ দিয়ে ছোট করেন না, আমি আসি। যে যাবার পায়ে ধরে রাখলেও যাবে, আর যে থাকার শত বাধা অতিক্রম করেও পাশে থাকবে। তাই আর হারানোর ভয় করি না, আগের মতো হারানোর ভয় লাগে না। বিকিমশালী বিশ্বাস রাখি যে সত্যি আমার, সে নিজে থাকার পথ খুঁজে নেবে। মা, তুমি কিছু করবে? বাবারে, এই বালা দুইটা বেচা দে। এই বালা দুইটা তার বাপে আমার বিয়ার সময় দিছিল। মা, তুমি এই বালাগুলো আমারই দিতেছো কেন? বাবারে, তোর এত বড় অসুখ, টাকার অভাবে তুই চিকিৎসা করাইতে পারতাছস না। তুই এগুলো বেচা তোর রোগীর চিকিৎসা কর। আমার এই বালার দরকার নাই। মা, তোমার কোনো চিন্তা করো না, তোমার পোলারে আল্লাহ তোমার জন্য বাঁচিয়ে রাখবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। তুই চিকিৎসা না করলে কেমনি সুস্থ হবি তুই? মা, আমি তোমারে কইলাম না, পৃথিবীর সব থেকে বড় দোয়া হইতেছে মায়ের দোয়া। আর মায়ের দোয়া যদি আমার লগে থাকে, আমি সুস্থ হয়ে যাব। তুমি শুধু আমার লাগে দোয়া করো, আর কিছু চাই না মা। দোয়া তো সবসময় করি বাজান। আচ্ছা, বৌমা কবে আইব? বৌমারে আনবি না? তোমার বৌমা আর আসবো না, আমার কাছ থেকে মুক্তি চাই। কি এসব তুই কি কইতেছস? হ মা, আমি হাসা কথা কইতেছি। আমার মতো একটা অসুস্থ মানুষের লগে ঘর সংসার করব, তার জীবনটা নষ্ট করব, সেইটা সে চায় না। এই জন্য আমার কাছ থেকে মুক্তি চায়। এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমারে বৌমাগো বাড়িতে নিয়ে চল, আমি তারে বুঝাম। না মা, তুমি এটা করতে পারো না। যে মাইয়ার চোখে আমি স্বার্থপরতার ছাপ দেখছি, যার মধ্যে কোনো ভালোবাসা দেখি নাই, তার লগে আমি ঘর সংসার করতেও চাই না। আর এইটা নিয়ে তুমি কোনো কিছু কইও না। তাও বলে একটা সংসার নষ্ট হয়ে যাব আমার চোখের সামনে? আমি এটা চাইছে দেখনু কেমনে? সবই আমার কপাল মা, আমার কপালে আসছিল। তুমি কোনো চিন্তা করো না মা। 14 তারিখ, এই 14 তারিখে আমি সবারই কইয়া দিছি। এই 14 তারিখ তারে আমি সব কিছু বুঝাই দেব। শুধু তারে না, আর অনেক কিছু আমি বুঝাই দেব। বুঝাই দেওয়ার পর আমি একটু হালকা হইতেছি মা, আমি একটু হালকা হব। এখন তুমি যাও তো, আমার ভালো লাগতেছে না, আমি একটু একা থাকতেছি, যাও। এই বালা কজারাই খাতে। না মা, আমি তোমার কইলাম না ভালো লাগবো না, তুমি যাও। তুমি শুধু আমার জন্য দোয়া করো, যাও। কিন্তু কোনো কিন্তু না মা, তুমি দোয়া করলে হইব। তুমি এখন যাও, আমার একটু একা থাকতে দাও।
বাবাজি আমাকে আসতে বললা, আরে এখানে তো অনেক মানুষ। একটু ধৈর্য ধরেন, সময় মতো সব জানতে পারবেন। চেয়ারম্যান সাহেব, এখানে কি নাটক চলতেছে? কিছু এত বুঝাবুঝি, হ্যাঁ? তাই তো। আচ্ছা বাবাজি, তুমি আমাদেরকে আসতে বলছিলে, আমরা আসছি। তাছাড়া বাড়তি গ্রামের লোকজনও আছে, ভালো হয়েছে। তুমি বলছিলা যে তোমার বাইরে তোমার অংশটা তুমি দান করে দেবা, আমরা সাক্ষী থাকবো, আমরা আসি। তা দিয়ে দাও, দেরি করতেছো কেন? চেয়ারম্যান সাহেব, আমি যেহেতু কথা দিচ্ছি সেই কথাগুলো রাখুন, কিন্তু আমি কিছু কথা কইতেছি সেটা শুনতে হইব। আচ্ছা তুমি কি করতেছো একটু খুলে কতো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমরা একটা কথা বলতো, আমরা প্রবাসীরা কি, আমরা কি শুধু টাকার মেশিন? এই যে আমার মা বাপ পরিবার সবারই রেখা আমি দূর প্রবাসে ক্যাম্প করে আসছিলাম, করতে পারেন আমার নিজের সুখের জন্য? হ্যাঁ না, আমি প্রবাসে গেছিলাম শুধুমাত্র আমার পরিবারের জন্য, আমার পরিবারটা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। আমরা প্রবাসী না, আমরা যখন নতুন একটা জায়গায় যাই, আপনি জানেন এই প্রবাস জীবনটা নতুন অবস্থা শুট করতে কেমন কষ্ট হয়। আমার বাপ যখন বলে যায় আমি প্রবাসে আসছিলাম, আমি কেন বাপের বাড়ি পর্যন্ত দিতে পারিনি। আমার কি কষ্ট হতে পারেন। আমি বিদেশের বাড়িতে কত রায় তাদের বিদেশের বাড়িতে জলে কাতরাইছি, কিন্তু আমি কারো কই নাই, কাউরে বুঝতে দেই নাই। তারা কষ্ট পারিব দেখা আমরা প্রবাসীরা আমাকে পরিবারের লেগে এত চিন্তা করি, কিন্তু আমাকে লেগে কেউ চিন্তা করে করতে পারেন? হ্যাঁ, কেউ চিন্তা করে না। কিন্তু যদি আমাকে কল দেয় আমরা কেমন আছি, খাইছি কিনা, ভালো আছি কিনা, কেউ করে কিছু জিজ্ঞাসা না। সবাই শুধু একটা কথাই কয়, তাকে টাকা লাগে, তার সমস্যাটা আমাকে দেখতে হইব। আমাকে সমস্যা কেউ দেখে না, কেউ না। আমরা প্রবাসীরা, আমরা প্রবাসীরা প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করি। আমরা বিদেশে গোলামি কাটি। এই যে আমার ভাই, আর ভাই সবুজ, একটা সময় বেকার ছিল, ওর কোনো কাজ কাম আসিল না। আমি চাইলে ওর ব্যবসার জন্য টাকা নাও দিতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমি চিন্তা করছি আমার ভাইটা ভালো থাকলে আমি ভালো থাকুক, কিন্তু আমার ভাইটা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছে, অথচ আমার কথা একটা বারের জন্য চিন্তা করে নাই। আজকে আমি আমার চিকিৎসা করার জন্য টাকা পাইতেছি না। আমার ভাই তো যদি আমার টাকা দিতেছে না, অথচ জমি কেনার জন্য তার টাকা আছে। এই যে আমার বউ যখন যেটা চাইছে আমি ওর সব দান পূরণ করছি, কিন্তু এখন আমি অসুস্থ, আমার ব্লাড ক্যান্সার, আমি ঠিক মতো চলতে পারি না। এই জন্য আমার বউ আমার জন্য একটা বারের জন্য ভাবতেছে না। হ্যাঁ, তার কাছে মনে হইতেছে এই আমার লগে থাকলে ওর জীবনটা কখনো উজ্জ্বল হইব না, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাইব। অথচ এই মানুষটার আপনার পূরণ করার জন্য আমি এই বিদেশের বাড়িতে কত ঘন্টা বেশি পরিশ্রম করছি, কত কষ্ট করছি, সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। এই মানুষটা জানে? হ্যাঁ জানে না। আমরা প্রবাসীরা তো এমনই, নিজের কষ্ট দুঃখ বিক্রি কইরা আপন প্রিয় মানুষের মুখে হাসি ফোটে, অথচ আমাকে মুখে যে কষ্টটা কেউ দেখতে চায়। আমি প্রবাসী, আমি তখন প্রবাসী আসছিলাম, অনেক প্রবাসীর মুখে শুনছিলাম তার ভাই তারে ঠকাইছে, তার বোন তারে ঠকাইছে, তার পরিবারের প্রত্যেকটা মানুষ তারে ঠকাইছে। একটা সময় যখন অসুস্থ হয়ে পড়ছে, তার দিকে কেউ ফিরে তাকায়নি। যখন সবকিছু হয়ে গেছে, তখন যে সংসারের কাছে বোঝা হয়ে গেছে, আমি শুধু এতদিন শুনছিলাম, কিন্তু এখন সবকিছু আমার নিজের চোখে দেখি। আমি এইটা শুনছিলাম, এক প্রবাসীর বহু অন্যগুলার হাত ধরে চলে গেছে। আরে ভাই, তোরা কেমনে পারোস? হ্যাঁ, একটা স্বামীরে ঠকাইতে, ভাই হয়ে কেমনে পারোস? আর একটা ভাইরে ঠকাইতে, পরিবারের মানুষ হয়ে কেমনে পারোস? একটা পরিবারের মানুষদের ঠকাইতে, হ্যাঁ কেমনে পারোস? আমরা প্রবাসীরা যে গোলামি করি কার জন্য?
পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য তো না, আমার জন্য করছি। আমি তো আমার জন্য শুধু করি নাই। এই সমাজের কাছে আমার শুধু একটাই প্রশ্ন, আমরা প্রবাসীরা কি সবসময় শুধু প্রয়োজন হয়ে যাবো? প্রয়োজন হইতে পারুম না, প্রয়োজন হইতে পারুম না। শোন ভাই, শোনো, আমি অসুস্থ না, আমি সুস্থ মানুষ। আমি শুধু তোমার করে পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় এই তোমরা সবাই ফেল করছো। আমার মা পাস করছে, আমার মাই শুধু পাস করছে। তোমরা এই পরীক্ষায় শুধু আমার মা পাস করছে। তবে তোমরা কোনো চিন্তা করো না, এই আমি তোমার কোনো কারণে ঠকাবো না। তোমরা আমার কাছে যা যা চাইছো আমি সেটা দেব। চেয়ারম্যান সাহেব, ওর দলিলটা আরো বুঝে দেন। এই যে তোমার তালাক নামা, আমি এই তালাক নামাটা সাইড দিয়ে দিছি। তুমি শুধু একটা সাইড দিয়ে দিলে হয়ে যাবে। তুমি আমার কাছ থেকে মুক্তি চাইছিল না, তোমার মুক্তি দিয়ে দিছি। আর আজকে আমি কেন সবাই এইখানে রাখছিলাম জানে? হ্যাঁ, আপনার ঘরে একটা মন ভাঙা প্রবাসীর গল্প শুনে। তবে আমি আর ওই প্রবাসে যাবো না, গোলামি করুম না। এখন থাইকা আমি এই দেশে থাকো, এই দেশের মাটিতে থাকো। দরকার পড়লে আমি দিন মজুরের কাজ করুম। আমার মায়ের আমি হারাইতে চাই না, আমার মায়ের এনে আমি থাকতে চাই, আমার মায়ের এনে আমি বাঁচতে চাই। ও মা, তুমি কি আমার লগে যাবা? হবাদান, আমি তোর সাথেই যাবো। আমি কোনো অমানুষের মা হইতে চাই না। ঘাম ঝরিয়ে প্রবাসে, রোদে পুড়ে দিন কাটে। বাড়ি থেকে ফোন আসে, টাকা পাঠাও দরকারে। কেউ জিজ্ঞেস করে না খেয়েছো কি ঠিক মতো, শুধু বলে এ মাসে টাকাটা একটু বেশি পাঠাও তো। ভালোবাসা মাপে এখন টাকায় পরিমাপ। মন চায় একটু কথা, পায় কেবল হিসাব। বাড়ির সবার সুখের জন্যে আমি একা হলাম, দিন শেষে সবাই খুশি। আমি প্রবাসী টাকার গোলাম।